ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী কি বলেছে? ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী কি বলেছে শুনেছেন তো? বলেছে, "আমার শরীরে ভারতীয় ডিএনএ।" আবারও বলছি, পৃথিবীর সবচাইতে বেশি মুসলিম বাস করে যেই দেশে, সেই দেশের আবারও বলছি, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বাস করে যেই দেশে, সেই দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে, "আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে।" এটা কিন্তু আমি বলি নাই। আবার বললেন না আমি বলছি। অবশ্যই আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে। আমার বাপের শরীরে ডিএনএ আছে। আমার দাদার শরীরে আছে। আপনারও বাপ-দাদার শরীরে ভারতীয় ডিএনএ আছে। কোন সন্দেহ নাই। যতই ভারতের গালি দেন। বুঝতে পারছেন? ভারতের যতই গালি দেন। এই যে সরি ভারতের প্রধানমন্ত্রী নয়, ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সুবিয়ান্ত বলেছেন। ঠিক আছে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার আ রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত বলেছেন। রাষ্ট্রপতি বলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বলেছেন যে, "আমার শরীরে ভারতের ডিএনএ আছে।" এখন বলেন তো ঘটনাটা কি হইল? আমি দুঃখিত, একটা জরুরি কথা বলতে হয়েছিল। জরুরি কল দিতে হয়েছিল বলে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এইবার কি ইজ্জত আছে? ইজ্জত তো পাংচার। এটা কোনো কথা? হ্যাঁ? যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশের রাষ্ট্রপতি বলে, "আমাদের শরীরে ইন্ডিয়ার ডিএনএ আছে, ভারতের ডিএনএ আছে। আমাদের শরীরে ডিএনএ ভারতে" কি বলেছে? আপনাদের একটু শোনাই। উনি কি বলেছেন? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত, প্রবো সুবিয়ান্ত, হ্যাঁ। ভারত সফরের ঠিক আগে জিনোম সিকুয়েন্সিং বা ডিএনএ পরীক্ষা করে জানতে পারেন যে তার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। জাকার্তার জাকার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতীয় প্রবাসীদের এই অনুষ্ঠানে তিনি এই তথ্যটি তুলে ধরেন। নিজের ভারত সফরের পূর্বে করা ওই জেনেটিক টেস্টে তার শরীর ভারতীয় বংশোদ্ভূত হওয়ার প্রমাণ পান বলে জানান। কে জানান? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার প্রতিক্রিয়ায় বলেছেন, এই বক্তব্যকে তিনি স্বাগত জানান এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে কোটি ভারতীয়র মন জয় করে নিয়েছেন বলেছেন। মজার ছলে রাষ্ট্রপতি প্রভা সুবিয়ন্ত হাস্য করে আরো জানান, আমার শরীরেও ভারতের ডিএনএ আছে। যখনই আমি ভারতের সঙ্গীত শুনি, আমার শরীর নড়তে শুরু করে। তার ধারণা অনেক মন্ত্রী জেনারেলরাও ভারতীয় গান পছন্দ করেন। তাদের শরীরেও হয়তো ভারতের ডিএনএ থাকতে পারে। হ্যাঁ, এই কথা কিন্তু সত্য। ১৯৪৭ সালের আগে কি ছিলেন? ৪৭ এর পর ২৫ বছর হলো পাকিস্তানি। আমাদের বাপ চাচারা ছিল, জ্যাঠারা ছিল। ৭১ এর পরে আমরা বাংলাদেশী। আমার বাপ বাংলাদেশী হয়ে গেল, পাকিস্তান থেকে বাংলাদেশী। ৪৭ এর আগে কি ছিল? আমাদের দাদারা সব ভারতীয়। তাহলে আপনার ইতিহাস কত? বাংলাদেশ হয়েছে ৫৪ বছর, ৫৫ বছর। পাকিস্তান হয়েছে ৭৫ বছর। মানে ২৫ বছর পাকিস্তানি ছিলাম। তার মানে ৭৫ বছর আগে আমরা সবাই ভারতীয়। এতে তো লজ্জার কিছুই নাই। কিন্তু বাংলাদেশে কিছু বাঙ্গু নিজেকে তুর্কি, আফগানি, ইরানি, তুরানি, আরবি কত কিছু পালে ১৪ আসমান থেকে আসছে এটা বলত। কেউই মানে আলী, তারপর খলিফা ওসমানে ৪ খলিফা এবং নবীর বংশধর বলে। আরেকটু যদি সুবিধা পারত তাহলে বলত যে আদমের একেবারে ডাইরেক্ট আদমের বংশধরের তালিকা দিয়ে দিত আপনাকে। এদেশে দেখেছি আমরা। কিন্তু নিজেদের ভারতীয় বলে না। অথচ ভারত হলো পৃথিবীর একমাত্র জীবন্ত সভ্যতা। আর সব সিভিলাইজেশন ডেড, মৃত। পৃথিবীতে অনেক ভাষা যেমন মৃত হয়ে গেছে, তেমনি অনেক সভ্যতা মৃত। মিশরীয় মিশরের যে সভ্যতা ছিল, সিরিয়ার যে সভ্যতা ছিল, ইরাকের যে সভ্যতা ছিল, এগুলো সব মৃত। আমেরিকার ওই যে ইনকা, মায়া ওগুলো আরো পুরনো, আর ওইগুলো মৃত। একটা মাত্র লাইভ মানে জীবন্ত সভ্যতা ছিল ভারত। এই যে ভারতে হাজার বছর যাবৎ নির্যাতন নিপীড়ন হইছে, দখল করেছে, লুট করেছে।
তাতেও এই সভ্যতা ধ্বংস করা যায় নাই। একটাই জীবিত। আমরা সেটা প্রাউড করতে পারি। কিন্তু আরেককে আমরা গালি দেই। আরে ভাই আমি ভারতীয় সভ্যতার অংশ বলা মানে আমি নরেন্দ্র মোদির লোক না। নরেন্দ্র মোদিও ভারতীয় সভ্যতার অংশ। আমি নিজেকে যখন বলি আমি ভারতীয় civilization এর ভারতীয় সভ্যতার অংশ, তখন আমি হিন্দু না। কারণ হিন্দু ধর্মের আগে ভারতীয় সভ্যতা আসছে। ভারতীয় সভ্যতার অংশ হলো হিন্দু ধর্ম। ভারতীয় সভ্যতার অংশ হলেন আপনি আমি। ভারতীয় সভ্যতার অংশ আমরা। এই কথাটা এই দেশের মূর্খরা তো বুঝবেই না। বাঙ্গু মুসলমানরা তো বুঝবেই না। এদেশের শিক্ষিত টাউট বাটপার বুদ্ধিজীবীরাও বলবে না। আমি যখন নিজেকে ঘোষণা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলতেছে, তিনি হচ্ছেন ভারতীয় সভ্যতার অংশ। তিনি হচ্ছেন ভারতীয় তিনি পরীক্ষা করেছেন তার শরীরে ভারতীয় ডিএনএ তো সত্য। এখন আমি ভারতীয়দের উদাহরণ দিচ্ছি না। আমি পাকিস্তানের একজন প্রখ্যাত জীবন্ত বুদ্ধি জীবিত আছে এখনো। তার উদাহরণ দেই। যিনি জানে মানে একজন কলমনিগার মানে বুদ্ধিজীবী। পাকিস্তান। তার নাম হাসান নিসার। তিনি বারবার বলতেন যে এই উপমহাদেশের মুসলমানেরা আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে। তারা নিজেরা তুর্কি মনে করে, নিজেরা আফগানি মনে করে, নিজেরে মানে পাকিস্তানিরাও খোদ যেমন বাংলাদেশের কিছু পেয়ার পাকিস্তানি আছে না? নিজেরা পাকিস্তানি বলে আরাম পায়। আবার পাকিস্তানিরা নিজেরা আরবি, তুর্কি, আফগানি, তারপর আরবি এগুলো বলে নিজেরা তৃপ্তি লাভ করতে চায়। নিজেরা মুসলমান বলে। কিন্তু মুসলমান হলো একটা ধর্মের যারা ইসলাম, ইসলাম হইলো মুসলমান হলো একটা সম্প্রদায়ের নাম। মুসলমান কোন সভ্যতা না। এটা আপনাকে মনে রাখতে হবে। যে কেউ মনে করেন একজন লোক অস্ট্রেলিয়া থাকে সে মুসলমান হইতে পারে। কিন্তু ওই লোক কিন্তু বাঙালি না। ভারতীয় সভ্যতার না। একজন লোক আর্জেন্টিনার হইতে পারে মুসলমান। সে কিন্তু আরব না। আবার বাংলাদেশের একজন মুসলমান হইতে পারে। সে কিন্তু আরব নয়। অস্ট্রেলিয়ান মুসলমান কিন্তু আরব নয়। আবার আরবিরা কিন্তু বাঙালি নয়। আরবিরা কিন্তু ভারতীয় নয়। মিশরীয়রা কিন্তু ভারতীয় নয়। মায়া সভ্যতার মানুষ কিন্তু ভারতীয় নয়। ব্যাবিলনের সুমেরীয় সভ্যতার যারা তারা কিন্তু ভারতীয় নয়। এগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে। ওগুলো ডেট একমাত্র আমরা এটা গর্ব করা উচিত। কিন্তু আমরা ভারতীয় সভ্যতা বলতে হিন্দু। কত বড় গবেট হইলে কেবল এটা চিন্তা করা সম্ভব। তবে হাসান নিসার বলেছেন যারা আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে। একটা উদাহরণ দেই। ভারতের মুসলমান মানে আমি ৪৭ এর আগের ভারতের মুসলমান। মানে পাকিস্তান, বাংলাদেশ অঞ্চল সবার কথাই বলতেছি। ঐতিহাসিক একটা নিদর্শন দেই আপনাকে। একের বেশি দিনের না, এই যে কিছুদিন আগের। তখন ভারতে খিলাফত আন্দোলন চলতেছে আন্দোলন। খিলাফত আন্দোলন কি? সারা দুনিয়াতে তারা খিলাফত চায়। তুর্কি খিলাফত তখন ভাঙনের মুখে। তুর্কি খিলাফত তখন ভাঙনের মুখে। কে ভাঙতেছে? নরেন্দ্র মোদি কিন্তু ভাঙতে যায় নাই। বিজেপি ভাঙতে যায় নাই, আরএসএস ভাঙতে যায় নাই। তুর্কি খেলাফত কে ভেঙেছে? ওই যারা কি, কি যেন দেখেন? আর্তুগাল-ফার্তুগাল আরো কি? সুলতান সুলেমান দেখে একেবারে খুশি সুধীর ভাই হয়ে যান। তাদের বলি, তুর্কি খেলাফত কে ভেঙেছে? নরেন্দ্র মোদির বাপে, শুভেন্দু অধিকারীর দাদা, তসলিমা নাসরিনের খালু, আসাদ নূরের শ্বশুর, হবু শ্বশুর। না আমার শ্বশুর গেছে তুরস্কের খেলাফত ভাঙতে। কে ভাঙতে গেছে জানেন? ওই আরবরা। এই যে আজকে যে সৌদি আরব বলেন, তখন ওটার নাম নজদ আর হেজাজ। কান খোলকর সুন লিজিয়ে। বাংলা কইলে তো আবার আপনাদের ভালো লাগে না। কান খোলকর সুন লিজিয়ে ইতিহাস। ঠিক আছে? ভালো করে শুনে নেন। আপনাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা বাটপারি করেন, তারাও শুনে নেন। যারা জানেন তারাও শুনেন, যারা জানেন না তারাও মনে রাখেন। যারা জানেন তারা তো বলবেন না, আমি বলি। তখন ছিল নজদ আর হেজাজ। যেটা পরে ইবনে সৌদ দখল করে এটার নাম দিয়েছে সৌদি আরব। এই নজদ আর হেজাজে সৌদি আরব তুরস্কের খিলাফত ভেঙেছে। আর কে শুনবেন? আর যে খোমেনি লীগ যারা হইছেন তারাও শুনে রাখেন। আর যারা ইরানের খোমেনি ইরানের কষায় জানি হাই হোসেন তারাও শুনে রাখেন। এই ইরানীরা ভাঙেছে। তখন তার নাম পারস্য। ইরান না তখন। এই পারস্য আর আরবিরা মানে আজকে সৌদি আরব সহ আশেপাশের দেশ, এরা মিলে ভেঙেছে তুরস্কের খেলাফত। নরেন্দ্র মোদির দাদাও যায় নাই, নরেন্দ্র মোদির বাজানো যায় নাই। আমার বাপও যায় নাই, শুভেন্দু অধিকারীর দাদাও যায় নাই, আমার দাদাও যায় নাই। কারা গেছে? ওই যে আপনারা যারা নিজেরা আরবি মনে করেন, সেই আরব এরা ভেঙেছে। উদ্ধার করতে গেছিল কারা জানেন? এবং খোদ তুর্কিরা ভাঙছে। এবং খোদ তুরস্কের লোকেরা তুরস্কের খেলাফত ভেঙেছে। এই তথাকথিত ইসলামী খেলাফত। তো ওইটা যেটার নাম ওসমানিয়া খেলাফত। ভেঙে ফেলেছে। এই যে এখন যখন ইরানের সাইজ করতেছে না কারা? ইরানের কে সাইজ করে? আপনারা তো সামনে শুধু দেখেন আমেরিকা আর ইসরাইল। আপনারা কি জানেন ওইখানে ১৭ টা দেশ ২১ টা দেশ আছে আরব রাষ্ট্রের। সবগুলো মিলে ইরানের সাইজ করতেছে। কেউ প্রকাশ্যে কেউ গোপনে এটা আপনারা বুঝায়েন। কুয়েত, কাতার, বাহরাইন থেকে সৌদি আরব, জর্ডান কেউ এর পক্ষে না। ঠিক আছে? কেউ পক্ষে না। কেউ পক্ষে না। সবাই মিলে এর সাইজ করতেছে। সামনে দেখতেছেন ৫২ টা দেশ ইসরায়েলকে সহায়তা করেছে। এর মধ্যে মুসলমান দেশ আছে কতটা জানেন? ২৪ টা। একটা নাম বলবো? আরেকটা নাম বলি দূরে আজারবাইজান। ইরানকে সহযোগিতা করতেছে। আর এই যে ইসরায়েলকে জ্বালানি দেয় কারা? তুরস্ক। এগুলো তো তলের খবর রাখেন না। এইবার বলি।
হাসান নিসার বলেছে এরা আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি মানে নিজেদের পরিচয় কি দিবে? কারণ এগুলো তো সব ছোট লোক। সব ছিল নিচু জাতের মুসলমান হিন্দু। হয়ে গেছে কনভার্টেড মুসলমান। পরিচয় খুঁজে পায় না। ওই হিন্দুরাও আজকালকার আধুনিক হিন্দু যারা এখন এই সময় যারা হিন্দু তারা বলে এরা আরবের বংশ মোগলের বংশধর তুর্কি, বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের মুসলমানরা স্বীকার করে। কেন স্বীকার করে জানেন? পরিচয় দেওয়ার তো কিছু নাই। সব তো কনভার্টেড ছোট লোক। তাই যদি একটু বাবরের বাপ বানায় জাতে ওঠা যায়। যদি একটু আলাউদ্দিন খিলজির আব্বা বানায় জাতে ওঠা যায়। যদি আওরঙ্গজেবের আব্বা বানায় একটু জাতে ওঠা যায়। বুঝতে পারছেন? যদি একটু সমরখন্দি বইলা আরবি বইলে একটু জাতে ওঠা যায়। কেন এদের তো বাপ-দাদা ঠিক নাই। কারণ সব নিচু জাতের যে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত মুসলমান দেখেন। আর ৯৫% ওরা নিচু জাতের হিন্দু ছিল এরা। কনভার্টেড মুসলমান। এখন তার বাপ-দাদা পরিচয় আর দেখেন হিন্দুরাও চাপ দেয় আর বোকারা এটা মেনেও নেয়। কিন্তু এই বোকারা বলবে, "না রে ভাই আমি তো ভারতীয়। তুমি আমাকে আমি মুসলমান হইছি তাই কি আমি ভারতীয়?" এই বলার মুরত তাদের নাই। ওই যে আইডেন্টিটি ক্রাইসিস কারণ ছোট লোক ছিল। ওই যে দাদার দাদা ছিল মানে দাদার দাদা ছিল নিম্ন বর্ণের হিন্দু। এই ভয়ে ওঠার বলে না। কিন্তু নিজের পরিচয়কে যে অস্বীকার করে সে কোনদিন উপরে উঠতে পারবে না। ওই নাইলে খেতে বিয়েছেন গাই সেই হিসেবে খালাতো ভাই কাজ হবে না। বাপ-দাদা নাম নাই চান মন্ডলী ভাই বললে চলবে না। আপনি বলেন। আপনি হ্যাঁ, নিচু জাতের হিন্দু ছিলেন, কনভার্ট হয়েছেন। কি হয়েছে? বলেন এভাবে সাহস করে তা বলার মুরুদ নাই। কেন? কারণ আইডেন্টিটি ক্রাইসিস। এই মুসলমানেরা কি করেছে কনভার্টেড জানেন? তুরস্কের খিলাফত রক্ষা করতে গেছিল। এই কথাটা আমি বলেছি ১ম এ বিশ্বাসই করেন। এগুলো আপনাদেরকে বলবে না। ঠিক আছে? তুরস্কের এই কে বলছে? এই মহাত্মা গান্ধীর মতো আরেক লোক, করমচাঁদ গান্ধী, যার নাম মহাত্মা গান্ধী। আমার মাথায় ঢুকলো না সে খিলাফতের সমর্থন করছে। আচ্ছা এই করমচাঁদ গান্ধী যে খিলাফত সমর্থন করলো, খেলাফত কায়েম হইলে উনি তো ২য় শ্রেণীর সিটিজেনশিপ। তাকে তো তাকে তো জিজিয়া কর দিতে হইতো। এই আকলটুকু আমাদের এত বড় মহান ব্যারিস্টার, এত বড় বিজ্ঞ ব্যক্তি তার আকলে ছিল না? যে খিলাফতকে যে সমর্থন দিল, ধরেন তখন খিলাফত প্রতিষ্ঠিত হইল ভারতে। হিন্দুরা কি করমচাঁদ গান্ধী কি হইতো? রাহুল গান্ধী কি হইতো? সোনিয়া গান্ধী কি হইতো? ২য় শ্রেণীর সিটিজেন জিজিয়া কর দিতে হইতো। এই খিলাফতকে সমর্থন দিয়েছে। করমচাঁদ নেহরু সাহেব নেহরু কি হইতো? পন্ডিত নেহরু কি হইতো? ২য় শ্রেণীর সিটিজেন জিজিয়া কর দিতে হইতো। সেই খিলাফতকে সমর্থন করল কে? তার ২ কি যেন আলী ব্রাদার্স ২ আলী ব্রাদার্স খিলাফত সমর্থন করল। মুসলিম লীগ পরে তারা মুসলিম লীগ করেছে। বুঝতে পারছেন? কারা মুসলিম লীগ হয়? মুসলিম লীগ থেকে আবার যায় তারা করছে কি? কংগ্রেস। এরা খিলাফতের সমর্থন এরা ৫০,০০০ নাকি ৮০,০০০ মুসলমান তুরস্কে যেতে গেছে। আফগানিস্তান হয় না কোন দেশ হয়ে? পাকিস্তান, আফগানিস্তান, তুরস্কে যাইতে চাইছিল তারা। তুরস্কের লোকজন এদের এই ভারতীয় মুসলমানদের, এই ভারতের কনভার্টেড মুসলমানদের উষ্টায় বিদায় করছে। ছোট লোক কোথাকার। তোরা আইছস কেন? আমরা তুর্কিরাই তুরস্কের খেলাফত ভাঙবো। তুই ভারতের স্বেচ্ছর ছোট লোক কনভার্টেড হিন্দু। তোরা এখানে আইছস কেন? লাইথে উষ্টায় সব বিদায় করে দিছে। ইতিহাস জানেন? এরা গেছিল। যাই আবার উষ্টা খায় চলে আসছে সব। এই যে ২ আলী ব্রাদার্স কি যেন মোহাম্মদ আলী আর যেন কি আলী। যারা খিলাফত আন্দোলন করছিল। এই যে ইতিহাসে যেটা পড়েন খিলাফত আন্দোলন। এটা আরেক ফাত্রামি। মুসলমানরা সব জায়গায় দেখবেন ফাত্রামি করে উষ্টা খায়। ভারতের মুসলমান গেছে তুর্কিরা খিলাফত ভাঙতে সেটা রক্ষা করতে। আরবরা ওসমানী খিলাফত এই এই ওসমানীয় খিলাফত ভাঙতে গেছে। সেটাকে তারা ঠেকাইতে গেছে ভারতের কনভার্টেড মুসলমান। কে ভাঙতে গেছে? ইরান। ইরান, সৌদি আরব আর তুর্কিরাই ভাঙতেছে। আরবরা ভাঙতেছে, তুর্কিরা ভাঙতেছে। পার্সিয়ানরা, ইরানিরা ভাঙতেছে। ভারতের কনভার্টেড মুসলমান গেছে, যা করে মুসলমান এখনো মনে করে না। তারা গেছে তুরস্কের খেলাফত রক্ষা করতে। আর অদ্ভুত ব্যাপার সেটাকে সমর্থন দিয়েছে করমচাঁদ গান্ধী। হাস্যকর ব্যাপার কোন অমুসলমান কিভাবে খেলাফত সমর্থন করতে পারে? আমার মাথায় আসে না এই আন্দোলন কিভাবে সমর্থন ঠিক হয়েছে কমরেডরা যেরকম কাশ্মীরে যখন মুসলমান দেয়, "তেরা মেরা রিশতে কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ।" কমরেড কানাইয়া দেখি তার পক্ষে। বিকাশ ভট্ট দেখি তার পক্ষে, অরুন্ধতী রয় দেখি তার পক্ষে। বাংলাদেশের চক্রবর্তীরা দেখি তার পক্ষে। বসু দেখি তার পক্ষে। লা ইলাহা তেরা মেরা রিশতে কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি চক্রবর্তী তখন কোনে থাকলা? তুমি বসু তখন কোথায় থাকলা? তুমি বিকাশ ভট্ট তখন কোথায় থাকলা? তুমি অরুন্ধতী রায় তখন কোথায় থাকলা? সে তো বলেই দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা। তোমার এই সম্পর্ক। মানে এরকম ফাত্রা যেরকম পাম, মুসলমানরাও এরকম আরেক ফাত্রামি করতে গিয়ে তুরস্কে খেলাফত রক্ষা করতে গেছিল ১৯১৭ সালে। এত বুদ্ধি, এত বুদ্ধি। বুঝতে পারছেন? সরি কি ৪৫ এ। এত বুদ্ধি তাদের। ২য় বিশ্বযুদ্ধে এই একটা টুকরো করে ফেলছে ব্রিটিশরা। ৪৫ সালে ১ম আগে তুরস্কের খেলাফত ভেঙেছে। এটা রক্ষা করতে। যেটা বলতেছিলাম যে এরা এত আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে। এটা নতুন কিছু না, পুরাতন কিছু না। এটা এদের কারণ হলো আসলেই তারা ছোট লোক। আসলেই তো ছোট লোক, নিম্ন বর্ণের হিন্দু ছিল। তার জন্য তারা এটা বলতে তারা বাপ খোঁজে। আরবে বাপ খোঁজে, ইরানে বাপ খোঁজে, আফগানিস্তানে বাপ খোঁজে, তুরস্কে বাপ খোঁজে। হাসান নিসার বলেছেন যে পাকিস্তানের একবার বিমানে কথা হইতেছিল। পাকিস্তানিরা নাকি বলছিল যে, "আমরা স্পেনে গেছিলাম। আমরা স্পেন জয় করেছি।" ওই যে আরবরা যে স্পেন জয় করেছে। পরে তো আবার আরবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, স্বাধীনতা ঘোষণা করলো স্প্যানিশরা। বাংলাদেশের মুসলমানরা বলল, "আমরা জয় করছি।" পাকিস্তানের মুসলমানকে আমরা জয় করছি। আরবরা শুনে গেছে, "এই বেটা তুই কবে গেলি?" ওখানে তো আরবরা গিয়ে জয় করছে। তুই বে কে পাকিস্তানি? তুই বলস? তুই জয় করছস? তুই আরবি? মানে এরপরও আকল হয় না। এটা আমি বলি নাই। এটা পাকিস্তানের বিশিষ্ট বুদ্ধিজীবী কলমনিগার হাসান ইসা সাহেব লাইভ টিভিতে ভারতীয় পাকিস্তান টিভি চ্যানেলে এগুলো বলেছেন।
সেখান থেকে আপনি উদ্ধৃতি কারণ আমি যদি ভারতের উদ্ধৃতি দেই তাহলে তো সেটা খারাপ হয়ে যাবে। ওটা তো নাজায়েজ হয়ে যাবে। সেজন্য আপনার জায়েজ পবিত্র দেশের টিভি, পাকিস্তানের টিভি, পাকিস্তানের বুদ্ধিজীবী হাসান নিসারের উদ্ধৃতি দিলাম। তো এই যে আর সর্বশেষ একটা উদ্ধৃতি দেই। বাংলাদেশ থেকে দিলে তো আবার চলত না। পাকিস্তানে দেই। পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আজিব কি বলছে? যে হাম তো হামারা পূর্বে হিন্দু থে। তাহলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলতেছে? যে আমাদের ডিএনএ ভারতীয়। আর পাকিস্তানের কারেন্ট একের চলতি প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছে? হামারা পূর্বজ হিন্দু থে। মানে আমাদের বংশ আগে হিন্দু আছিল। এইটা যখন ভারতীয়রা বলে, হিন্দুরা বলে, ভারতীয় হিন্দুরা বলে যে এই সপ্তাহটা মুসলমানই ছিল। আপনি সেইতে যান। এবার কি হবেন? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হয়তো বলছে। হাসান নিসার কি বলছে? পাকিস্তানের বুদ্ধিজীবী তা বললাম। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলছে তা বললাম। এবার আমি একটু বলি। এবার আমার ভাষায় বলি। আমরা জামালপুরের জায়গায় যান। নাম হলো জামালপুর। এটা কিন্তু আসলে জামালপুর না। নাম হলো সিংহজানি। এবার আপনার এলাকায় যান। আপনার এলাকার নাম কি? দেখেন তো আপনার বাড়ির আশেপাশে রামদয়াল, রামকৃষ্ণপুর, রামগতি, রামনগর, তারপরে কালীবাড়ি এগুলা আছে না? আশেপাশে দেখেন তো। কোথায় নাই? যেমন ঢাকায় আছে রামপুরা। একজন তো বলছেই যে রামপুরা সে বলবে না। কারণ এটা বললে নাকি তার ইজ্জত চলে যায়। ঠিক আছে? সে আর এটা বলবে না। ঢাকার ভিতরে নাম বদলাইতে চায়। রামপুরা রামের নাম নিতে হয়। তাহলে ওই যে ফিলিস্তিনে যে আছে রাম আল্লাহ ওইটা কি করবেন? রাম আল্লাহ। রাম আগে রাম আল্লাহ, রাম আল্লাহ, রাম আল্লাহ, রাম আল্লাহ। কেমন হইল? ওটাও কি বদলাবেন? তারপরে আপনার গাছের নাম কি? কৃষ্ণচূড়া। ওটা বদলাবেন? কি নাম রাখবেন? ফাতেমা চূড়া? মৌলানা ভাসানী বলছিল। যে কৃষ্ণচূড়া নাম ভাষাতে বদলাইছে। জলের না পানি বানাইছেন মানলাম। জলের পানি না বললে তো আপনার ওটা খাইতে আবার অপবিত্র হয়ে যায়। আপনার আমাদের এই অঞ্চলে না, আমাদের গ্রাম। মানে আমাদের সিমলা বাজার যে আমাদের ওটা জায়গার নাম জানেন? শুনলাম সিমলা গোপীনাথ। তো গোপীনাথ নাম কি মুসলমানের হয়? আমাদের এরিয়ার নাম হচ্ছে সিমলা গোপীনাথ। মানে কাগজপত্রে জমির নাম। এখন দেখেন তো আপনার দলিলের নাম কি? আমাদের যে স্কুল রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল। মানে কি ওটা একজন রানী দিনমণি জমিদার, টাঙ্গাইলের জমিদার ওটা বানাইছে। দেখেন তো। দেখেন তো আর কই কি আছে? আমাদের এলাকায় রামনগর ছিল। ওটাকে বানায় হারনগর বানাইছে। এরকম আপনার আশেপাশে দেখেন কি নাম আছে? কালীবাড়ি আর রামনগরে দেখবেন ভরপুর। যেই জায়গায় যাবেন কালীবাড়ি আর তাহলে বিষয় কি দাঁড়াইলো? আপনার নদীর নাম কি? দেখেন তো পদ্মা, মেঘনা, যমুনা এগুলো কি? এগুলো কি আরব থেকে আসছে? এই শব্দগুলো? ব্রহ্মপুত্র এগুলো কি আরব থেকে আসছে? নামগুলো? সুবর্ণাখালী, পদ্মা এগুলো কি কই থেকে আসছে? বলেন তো দেখি। এমনকি তিস্তা? এটাও কি আরব থেকে আসছে? নামগুলো মিলান তো। আপনার যত এমনকি আপনার বাপ-দাদার জমির দলিলগুলো শুধু বাইর করেন যে আপনাদের তালুকগুলোর নাম কি? তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। খুব বেশি দিন না। এই ৪৭ এর আগে মানে ৮০ বছর হয়নি তার আগে মুসলমানের নামের আগে শ্রী লেখা হইতো। শ্রীযুক্ত সবার নামের আগে। যেমন শ্রী সোহরাওয়ার্দী, শ্রী শেরে-বাংলা ফজলুল হক এগুলো বলা হইতো। শ্রী মওলানা ভাসানী এগুলো বলা হইতো। এটা জানেন? শ্রী মওলানা তর্কবাগীশ লেখা হইতো। শ্রী হচ্ছে একটা সম্বোধন। কেন? কারণ আমাদের সকল পূর্বজ মওলানা ভাসানীর দাদার বাপের নাম কি? খুঁজে দেখেন তো। মওলানা ভাসানীর দাদার বাপের নাম যাই দেখবেন মুসলমানই নাই। খুঁজে পাবেন না আপনি। ওই যতই বাংলাদেশে চাপা মারুক যে আমার বাপের নাম আবু বকর থেকে শুরু, আবু বক্কর থেকে শুরু, আমার বাপের নাম আলী থেকে শুরু, ওসমান থেকে শুরু। এগুলো বলে না? কেউ বলে নবীর থেকে শুরু সব ফাত্রামি, মিথ্যা কথা। এই যে বাংলাদেশে যারা বলে আমার নবী আমি হলাম নবীর বংশধর, সৈয়দ, সৌদি আরবে যায় বলে না কেন? সেটা ভাঙা মার দিবে একেবারে ওটা যারা জানে। তাই জন্য বলতে পারো। বললেই অমনি ধরে ফেলবে। যাই ঘোষণা দিতে বলেন না। গাবগাছি বলছে না? মৌলানার বাপ ওর আগের নাম হলো কি? আব্বাসী, পিছনে সামনে হলো সৈয়দ, পিছনে হলো আব্বাসী। এ হলো মৌলানা গাবগাছি। মানে সে ২ জায়গায় আছে। সৌদি আরব যায় বলুক না দেখি। ওরা কি করে? শুধু পাকিস্তানে লাহোরের একজন লোক আরবিদের যে পোশাক আরবের মানুষ পরে, হুবহু ওই পোশাকটা পরেছিল। কানটা ধরে ভিডিওটা দেখেন নাই? কানটা ধরে পোশাক খুলে যায়, "তুই কি আরবি?" কয় না, "তাহলে আমাদের পোশাক পরছস কেন?" এরা আপনারা আরবি হইতে চান, তুর্কি হইতে চান? হয় না রে ভাই, হয় না। ঠিক যেমন আমরা বাংলাদেশীরা যখন শর্ট প্যান্ট পরে পইরা ঘুরি, ইউরোপিয়ান হইতে পারবো না, দেখা যায় না। ভালো লাগে না। আমি যদি শর্ট প্যান্ট পরে ঘুরি আমার ভালো লাগে না। কিন্তু একটা ইউরোপিয়ান দেখবেন শর্ট প্যান্ট পরলে খুব ভালো দেখা যায়। সুন্দর দেখা যায়। বাংলাদেশেরও কারো ভালো দেখা যায়। সবারই সুন্দর দেখা যায় না। বাংলাদেশে যদি ১০০ জন শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, পইরা বড় মানুষের কথা বলতেছি। তারা ঘুরে। আমি ছোটবেলায় আমি তো ক্লাস 8 পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘুরছি। হাসছে আমাদের দেখে যে হাফ প্যান্ট পরে কেন ঘুরি? আমরা 9, 10 পরেও হাফ প্যান্ট পরতাম। বাসায় হাসতো। কারণ আমরা কিন্ডারগার্টেন এ পড়তাম তো অভ্যাস ছিল আগেই হাফ প্যান্ট পরা। প্রাইমারি স্কুলের ছাত্র হাফ প্যান্ট পরে যাইত না, স্কুলের ছাত্র তো হাফ প্যান্ট পড়তো না। তৎকালীন সব পায়জামা পরে যাইত। আমরা পড়তাম না। নেড়ি ফিতা লাগলে আমরা ইংলিশ প্যান্ট বলতো পইড়া যাইতাম। তার মধ্যে আমরা উপজেলায় মফস্বলে থাকলেও আমরা কিন্ডারগার্টেনে পড়তাম। তো আমরা একটু ডিফারেন্স থাকতাম তখন। আমাদের সরিষাবাড়িতে ১ম কিন্ডারগার্টেন ওটাই। ওটাতেই পড়েছি। সরিষাবাড়ি কিন্ডারগার্টেন স্কুল। আমাদের সরিষাবাড়িতে ১ম ওইটা হইছে। এবং ওইটারই ছাত্র আমি ছিলাম। আমরা সরকারি প্রাইমারিতে পড়ি নাই। ওটাই ছিল ১ম মানে আধুনিক স্কুল হিসেবে ধরা হইতো। সরিষাবাড়ি কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল মনে রাখেন।
তো যেটা বলতেছিলাম, আ যেটা এয়ার জুট মিলের পাশে, শৈশবে যে এয়ার জুট মিল যেটা এখন দখল করে আবাসিক বানাইছে ওটার পাশের যে স্কুল সেটার কথা বলতেছি। শিমলা বাজারের। যেটা বলতেছিলাম যে হিন্দু আমাদের সবার পূর্বজ হচ্ছে ভারতীয়। সবাই হিন্দু নই। কিন্তু আবার পূর্বজ দাদার উপর বাপের, দাদার বাপের নিতে গেলে আমরা সব হিন্দু। আর সভ্যতার দিক থেকে আমরা সবাই ভারতীয়। আপনি পাকিস্তানে হিন্দু হন, খ্রিস্টান হন, আর বৌদ্ধ হন, জৈন হন, পার্সি আপনি যেই ধর্মই মানেন আর না মানেন, নাস্তিকই হন। আপনি হচ্ছেন ভারতীয় সভ্যতার অংশ। আমি ভারতীয় সভ্যতার অংশ। এটা হচ্ছে ভূগোল, এটা হচ্ছে ইতিহাস। এটা আপনি কোনদিনই বাতিল করতে পারবেন না। যেমন আপনি যতই আমেরিকার পাসপোর্ট নেন, যত ইংরেজিতে কথা বলেন, আপনি কি আমেরিকান? আপনি যতই ধরেন, আপনি যদি আরবে আপনার পাসপোর্ট দিবে না, সেটা ভাঙা মাইর দিবে, আরবরা দিবে না। ধরে নিলাম আপনি আরবের পাসপোর্ট, আরবের নাগরিক হলেন, দুবাইয়ের নাগরিক হলেন। তার মানে আপনি আরব না, আপনি বাঙালি থাকবেন। আপনি জাপানের সিটিজেনশিপ নিলেন, তার মানে কি আপনি জাপানি? না। আপনি ব্রিটিশ পাসপোর্ট নিলেন মানে কি আপনি ব্রিটিশ? না। আপনি ব্রিটিশ না, আপনি বাঙালি। আপনি ব্রিটিশ হইলেন, খ্রিস্টান হইতে পারেন, মুসলমান হইতে পারেন, হিন্দু হইতে পারেন, বৌদ্ধ যা মন চায় তাই হন, নাস্তিক-আস্তিক যাই হন। নাস্তিক হইলেন তাই কি? তার মানে কি আপনার সভ্যতা আপনি এড়ায় যাইতে পারবেন? পারবেন না। আপনার নাক, আপনার চোখ, আপনার চুল, আপনার ত্বক, আপনার হাড় এগুলো কি বলবে যে আপনি ভারতীয়। ভারতীয় সভ্যতার অংশ। এটা মনে রাখতে হবে। ভারতীয় সভ্যতা মানে হিন্দু না। যারা এটা গুলায় ফেলেন তারা হ্যাঁ, হিন্দু ধর্ম ভারতীয় সভ্যতার অংশ। আমরা ভারতীয় সভ্যতার পার্ট অ্যান্ড পার্সেল। ইসলাম ধর্ম ভারতীয় সভ্যতার অংশ নয়। কিন্তু যারা মুসলমান তারা ভারতীয় সভ্যতার অংশ। কারণ সে তো যাতে বাঙালি, গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ যাই হন না কেন আপনি, হোয়াটএভার ইট ইস আসামি, অহমিয়া, ঠিক আছে? আপনি যেখানেই হন। কিন্তু আপনি মুসলমান হইলেও আপনি ভারতীয়। কিন্তু ইসলাম ভারতীয় সভ্যতার অংশ নয়। ভারতীয় সভ্যতার অংশ কি, কি? খ্রিস্টান ধর্ম ভারতীয় সভ্যতার অংশ নয়, সংস্কৃতির অংশ নয়। এখানে হলো হিন্দু, জৈন, পারসি, শিখ এমনকি এথিজম। এই যে নাস্তিক শব্দটাকে দেখলে আপনারা ভালো এই ইউরোপে যাওয়ার ভিসার জন্য নাস্তিক হইতে চায়। আরে ভাই নাস্তিকিজম বা নাস্তিক্যবাদ ভারতীয় সভ্যতার অংশ রে ভাই। ইউরোপের না, এটা ভারতীয় সভ্যতার অংশ। সেইজন্য আমি মনে করি যত নাস্তিক আছে তাদের তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তাদের অধিকার রাখে। ভারতীয় দর্শনে বেদান্তে নাস্তিক্যবাদ স্বীকৃতি দেওয়া হইছে হিন্দু দর্শনে, হিন্দু ধর্মে। স্বীকৃতি দেওয়া আছে নাস্তিকদের। আপনি নাস্তিকদের মেনে নিতে হবে। নাস্তিকদেরও সারা পৃথিবীর হিন্দুরা যেমন ভারতীয় নাগরিক হওয়ার অধিকার রাখে, আমি মনে করি সারা পৃথিবীর যত হিন্দু আছে সবাই ভারতীয় নাগরিক। তেমনি যত নাস্তিক আছে সে ইচ্ছা করলে ভারতীয় নাগরিক ঘোষণা করতে পারে। আর এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শনের অংশ নাস্তিক্যবাদ। এই সেকুলার হিন্দুরাও আবার গালি দেয়। মুসলমানরা তো সেকুলারিজম মানেই না। কিছু হিন্দু ব্যক্তিত্ব আমার সাথে বিতর্ক করেছে। তারা বলছে, "ফরিদ ভাই আপনি সেকুলারিজম ধর্মের